দর্শক, বিশ্বের বিভিন্ন জায়গায় যখন করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ দিয়ে যাচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন জায়গা নতুন করে আবার লকডাউনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে অনেকটাই উল্টো চিত্র আমাদের বাংলাদেশে যে পরিমাণ আক্রান্ত হবার কথা সেই তুলনায় তুলনামূলকভাবে কম আক্রান্তের সংখ্যা আমরা প্রতিদিনই দেখছি। তারপরও আমাদের প্রাণহানি রয়েছে, তারপরও করোনা আক্রান্ত হচ্ছে, তারপরও আমাদের সচেতনতার ঘাটতি রয়েছে, তারপরও আমাদের চিকিৎসকরা উদ্বিগ্ন, সেই সাথে উদ্বিগ্ন সরকার। এই যখন করোনা পরিস্থিতি, ঠিক সেই সময় নিউজ 24-এর প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ ইমাম। আপনাদের সাথে প্রতিদিনের মতো আজও আমাদের দুজন অতিথি আপনাদের সাথে রয়েছেন, যারা কথা বলবেন আপনাদের সাথে আপনাদের টেলিফোনের উত্তরে। পর্দায় দেখানো ফোন নাম্বারটিতে ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের চিকিৎসক অতিথিদ্বয়ের সাথে, এবং সেই সাথে আপনার যে জানা এবং অজানা বিষয় রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমাদের করতে পারেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক, সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দুজন অতিথিকে। আমাদের সাথে রয়েছেন IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি, নিশ্চয়ই ভালো আছেন। একই সাথে আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিইউ হাসান, যিনি আমাদের সাথে প্রতিনিয়ত থাকছেন এবং আমাদেরকে নানাভাবে এই করোনাকালীন সময়ে উদ্বুদ্ধ করছেন সুস্থ থাকার জন্য। ডক্টর জিইউ হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শুরুতেই আমাদের আজকের IEDCR এর যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর আমাদের সাথে রয়েছেন, তার কাছে যেতে চাইছি। তার কাছ থেকে জানতে চাইছি এই মুহূর্তে বাংলাদেশের করোনা প্রেক্ষাপট, যেটি আমরা প্রত্যেক দিন আমাদের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই তথ্য বিজ্ঞপ্তিতে আমরা প্রত্যেকটা দিন আমরা জানতে পারি আজ কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের পরীক্ষা করা হয়েছে, মৃত্যু হার কত। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা করার সময়, এই প্রক্রিয়াটা চলার সময় তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে, সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছি। কোন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি? ডাক্তার আলমগীর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি প্রথম করোনাকালীন সময়ে প্রথম আপনাদের প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম শুরু করেছিলাম। জি, আপনাকে স্বাগত আরো একবার। আপনাদের কাছে আমি, তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বলতে গেলে আসলে সারা পৃথিবীর পরিস্থিতির সাথে তো আমাদের পরিস্থিতির তেমন কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না। একটা পর্যায়ে গিয়ে হয়তো ডিফারেন্সটা পাওয়া যায় বা পার্থক্যটা দেখা যায়। এখন যেটা হচ্ছে যে আসলে এই প্রায় 11 মাস বয়সী একটা ভাইরাসের চরিত্রে এখনো নানাবিধ ধরনের পরিবর্তন হচ্ছে, যেগুলি আমরা কিছুটা জানছি কিছুটা জানছি না। ভাইরাসটি সম্পর্কে এখনো আসলে বহু কিছু অজানা। তবে বাংলাদেশের সেই পরিস্থিতিতে সেই মার্চের 8 তারিখে প্রথম রোগী শনাক্তের পর থেকে আমাদের মে, জুন, জুলাই, আগস্ট মাসে যেরকম একটা রোগী দিনে দিনে বাড়ছিল, এবং সারা পৃথিবীতে যেটা এপিডেমিক পিক বলা হয়, সেটা বাংলাদেশে আসলে ওইভাবে যে এক্সপোনেনশিয়ালি অনেক বাড়ে নাই। আমাদের 1000 থেকে 1500, 1400, 2000, 4000 পর্যন্ত হয়েছে, এবং সেটা আস্তে আস্তে হয়েছে, এবং সেখান থেকে একটা সময়ে আমাদের আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো আমি বারে বারে আপনাদের সাথে যেমন বলি, সব জায়গায় বলছি যে আমাদের যেমন এক্সপোনেনশিয়ালি বাড়ে নাই, আমাদের কিন্তু দ্রুত কমেও যাবে না। আমাদের কমাটাও কিন্তু আপনি দেখেন গত 3-4 সপ্তাহ যাবত এটা 10 থেকে 12% আমরা যে পরিমাণ নমুনা পরীক্ষা করি। আমরা যদি এখন অনেক নমুনা পরীক্ষা করতে পারতাম, তাহলে হয়তো দেখা যেত যে এটার শতকরা শতাংশে এটা হয়তো কমে আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে সবাই যখন আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের প্রথম ওয়েভ কি শেষ, দ্বিতীয় ওয়েভ কি শুরু হলো, আসলে আমাদের প্রথম ওয়েভ এখনো শেষ হয় নাই। কিন্তু আমাদের যদি এখন আবার রোগীর সংখ্যা বাড়তে শুরু করে, তাহলে সেটা আবার দ্বিতীয় ওয়েভ হবে। এটা সুইডেনে হয়েছে, ফ্রান্সে হয়েছে। সো এটা হলো যে একটা আসলে এই ওয়েভ গুলো আসলে আপনাকে একটা ইন্ডিকেশন দেয়, এবং রোগ নিয়ন্ত্রণে হয়তো অনেকগুলা কর্মসূচিতে আপনাকে সহায়তা করে। কিন্তু সেগুলির জন্য প্রতিদিন আমাদের সাধারণ মানুষকেও এগুলি একদমই বুঝতে হবে, সেটা আসলে এত প্রয়োজনীয় না। আমরা যেটাকে অত গুরুত্ব দিচ্ছি। গুরুত্ব যেটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে দুটো জিনিস হয়। যখন দেখেন আমাদের একটা আমরা একজন মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমে আসলেও এখন যারা মারা যাচ্ছেন তারা মূলত মারা যাচ্ছেন যে বাসায় চিকিৎসা নিয়ে একটা পর্যায় পর্যন্ত বাসায় চেষ্টা করা হয়। চেষ্টা করতে করতে হাসপাতালে যখন নিয়ে আসা হয়, তখন আসলে আইসিইউতে নিতে হয় সরাসরি, অথবা ভেন্টিলেশনে নিতে হয় সরাসরি। কিন্তু আমাদের
এই তখন আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাদেরকে আর ফেরাতে পারেন না। ফেরাতে পারেন। কিন্তু এইখানে একটা ছোট্ট উপদেশ দেই সবাইকে, উপদেশ না, আমার আহ্বান সবার প্রতি, যে আমরা যদি আমাদের বয়স যদি 55-র উপর হয়, আমরা যদি কোমরবিডিটি অর্থাৎ আমার ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ অথবা যে কোনো ইমিউনোকম্প্রোমাইজ, শরীরের যে কোনো ইমিউনোকম্প্রোমাইজ, সেটা ক্যান্সারের পেশেন্ট হতে পারে, ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিচ্ছে এমন মানুষ হতে পারে, তাদের ক্ষেত্রে যদি করোনা পজিটিভ হয়, দয়া করে বাসায় রেখে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি সাথে সাথে হাসপাতালে ভর্তি হন, আপাত দৃষ্টিতে আপনার কোনো কমপ্লিকেশনস নাই, আপনার কোনো জটিলতা নাই, কিন্তু জটিলতাটা যে কোনো সময় তৈরি হতে পারে। সো এই জটিলতাটা যেন তৈরি না হয়, আপনি যদি প্রথম থেকে হাসপাতালে গিয়ে আমাদের ডাক্তারের পরামর্শে তাদের অধীনে চিকিৎসাধীন থাকেন, তাহলে আপনাকে আইসিইউতে যেতে হবে না, এই জটিলতায় যেতে হবে না। এটা একটা ব্যাপার আছে। আর যে ব্যাপারটা আমি সবসময় বলি, এখনো বলি, ভবিষ্যতেও হয়তো আমাদেরকে বহুদিন বলতে হবে, এই যে আমরা সাধারণ মানুষকে বাংলাদেশে বকাবকি করি, আমরা বলি যে সাধারণ মানুষ নিয়ম কানুন মানে না, বাংলাদেশের মানুষ। এটা বাংলাদেশের মানুষ না, এটা পৃথিবীর সকল দেশে। আপনি আজকে 9 মাস যাবত অনেক দেশে যে লকডাউন চলে, কতদিন আপনি ঘরে বসে থাকবে? মানুষের জীবন জীবিকা এখানে এটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সো এটার জন্য যেটা হচ্ছে যে আমরা যদি স্বাস্থ্যবিধি গুলো এখনো প্রপার হইতে না মানি, এখন না, আগামী 1 বছর হয়তো আমাদের মানতে হবে, 2 বছর হয়তো আমাদের মানতে হবে। আমাদের যদি একটা টিকাও চলে আসে, তাহলে ওই টিকাটা যদি 50% এফেক্টিভ হয়, আমি 10 জনকে টিকা দিলে 5 জনে কাজ করবে না। অর্থাৎ স্বাস্থ্যবিধিটাই এখন, আমি যেটা বলি যে আপনি বাসা থেকে বের হলে মাস্ক পরবেন, আপনি যে হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা করবেন, সেটা হ্যান্ড স্যানিটাইজার হতে পারে, সাবান পানিতে হাত ধুয়ে নিতে পারেন, আপনি এখনো জনসমাগমে যাবেন না বা ব্যক্তিগত দূরত্ব মেনটেন করবেন। আপনি যদি এই তিনটা আসলে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার জন্য আর ভ্যাকসিন লাগবে না। এই তিনটা ইকুয়াল টু ভ্যাকসিন। তাহলে এই বারে বারে আপনাদের বলতে হবে, আপনারা আমাদেরকে প্রথম থেকে সহযোগিতা করেন, এখনো যদি এই সহযোগিতাটা আসলে আমাদের অত্যন্ত প্রয়োজন। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার এস এম আলমগীর। আপনি খুব নতুন কয়েকটি কথা আমাদের সামনে তুলে ধরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথা রেশ ধরে ডক্টর জিও হাসান, আপনার কাছে আসতে চাইছি যে তিনি বললেন যে আমাদের এই সময়টা যেহেতু আরও অনেকটা সময় লাগবে আমাদের ভিতর থেকে চলে যেতে, আমাদের একমাত্র বেঁচে থাকার উপায় 3টি পদ্ধতি অবলম্বন করা, এবং সেই সাথে ঘরে বসে চিকিৎসা নেওয়া সম্পর্কে যে মন্তব্য বা যে তথ্য উপাত্তটি তিনি তুলে ধরলেন, সেটির উপর ভিত্তি করে এই মুহূর্তে আমাদের নতুন করে অনেক কিছু করার আছে এখনও। আপনার কাছে জানতে চাইছি ডক্টর জিও হাসান, যে আমাদের আসলে এই চর্চাগুলো ধরে রাখার জন্য কাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা তো সব সময় একই সুরে একই কথা বলছি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট এবং মিডিয়া, আমরা সবাই একটাই মেসেজ দিচ্ছি যে এইটা একটা পাবলিক হেলথ প্রবলেম। যে দেশ বা যে পলিসি মেকার, যে মানুষ এটা বুঝতে পারে না, সেইখানে এইটা দীর্ঘকাল স্থায়ী হবে এবং সমস্যার গভীরে যাবে। যেমনি করে আবার লকডাউন আজকে থেকে শুরু করেছে ফ্রান্সে, তারা পাবলিক হেলথ অ্যাপ্রোচটা ঠিক মতো বুঝতে পারেনি। আমরা সৌভাগ্যবান যে আইডিসিআর এর নেতৃত্বে আমার এই শ্রদ্ধেয় বড় ভাই, আমরা একই মেডিকেল কলেজে, অ্যাটলিস্ট পাবলিক হেলথ অ্যাপ্রোচটার আংশিক আমরা প্রয়োগ করতে পেরেছিলাম। তো সেই অ্যাপ্রোচটা কি? এখন যে কাজটা করতে হবে, সে পাবলিক হেলথ অ্যাপ্রোচটা ব্যবহার করতে হবে। সে অ্যাপ্রোচটা হলো যে সবচেয়ে ভালো অ্যাপ্রোচ ছিল প্রিভেন্ট করে ফেলা, সেটা হয়তো সম্ভব হয় নাই। এখন দ্বিতীয় ওয়েভের ব্যাপারে হচ্ছে, দ্বিতীয় ওয়েভের জন্য আর একটি কেসও না বাড়তে পারে, প্রিভেনশন। হ্যাঁ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সে মূলনীতি, স্বাস্থ্যই সকল সুখের মূল, সেই বেসিক কথায় রেখে আসল কথাটা যেটা বলতে চাচ্ছি যে যারা এই সেবাটা প্রোভাইড করবেন, পলিসি করবেন, ওনারা যেন একটা পাবলিক হেলথের কমপ্লিট কম্প্রিহেনসিভ পরীক্ষিত পরিকল্পনা করে ফেলেন, যে একদম বেসিক বৈজ্ঞানিক পদ্ধতিগুলো দিয়ে ফার্দার রিকারেন্স বা বেড়ে যাওয়ার সম্ভাবনা যেই জায়গায় হতে পারে, সেই জায়গাগুলোকে একবার টেকনোলজির মাধ্যমে মনিটরিং করবেন, সার্ভিলেন্স করবেন, ইনফরমেশন টেকনোলজির মধ্যে মনিটরিং করবেন। আর মানুষ যারা আছে, ডক্টর আলমগীর ভাই যে কথাটা বললেন, আমাদের এই 3টা কাজ করণীয়।
নো মাস্ক নো সার্ভিস, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মহল থেকে একই কথা বলা হচ্ছে, এবং এইটাই বোধহয় প্রয়োগ হচ্ছে, নো মাস্ক নো সার্ভিস। এবং স্বাস্থ্যবিধির কথাটা সবিনয়ে একটু আমাকে করোনাকালীন সময়ের জন্য পালন করবো 1 বছর 2 বছর, সেটা ঠিক নয়। স্বাস্থ্যবিধি মানুষ হিসাবে আমৃত্যু পালন করতে হবে। এবং শুধু করোনা ভাইরাস না, যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো কিছু রোগ যেগুলো সৃষ্টি করে, সেগুলোর জন্য স্বাস্থ্যবিধি অবশ্যই আমাদের বাঙালিদের যে আচরণটা, যে কাশি হাঁচি, পরিষ্কার পরিচ্ছন্নতার শিষ্টাচারটা কিন্তু সেই মানেন না। আমরা যেভাবে কথা বলি, যেভাবে হাঁচি কাশি দেই, যেভাবে বেসিক হাইজিনিক প্র্যাকটিস করি, সেই জায়গাটা আরেকটু ইমপ্রুভ, শুধু করোনার জন্য তো অতি জরুরি, এমনিতে এটা ইমপ্রুভ করা উচিত। আর এখন যে করোনা যে শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে, যে নো মাস্ক নো সার্ভিস, ডিস্টেন্সিং একজন থেকে আরেকজনের, এই শৃঙ্খলার জিনিসগুলো যদি আমরা সত্যিকার অর্থে পালন করতে পারি প্রতিটি মানুষ, তাহলে এইটাই একটা ভ্যাকসিন হিসাবে কাজ করবে। জি, যেটাকে বলা হয় সামাজিক ভ্যাকসিন। ধন্যবাদ আপনাকে। আপনার কথা রেশ ধরে আমি ডাক্তার এস এম আলমগীর আপনার কাছে আরেকবার আসতে চাই। এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, সবসময় হাত ধোয়া, এই বিষয়গুলো আমরা করোনার সময় আসলে চর্চা করা শুরু করেছি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক আগ থেকেই হাত ধোয়ার প্রচারণা চলছিল। আমরা মিনার কার্টুনের মাধ্যমে আমাদের শিশুদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, শেখানোর চেষ্টা করেছিলাম। সেই প্রক্রিয়ার পরে এতদিন পরে এসে আমরা অনেকটা বাধ্য হয়ে এই হাত ধোয়া, তারপরে মাস্ক ব্যবহার করা, এগুলোর সাথে অভ্যস্ত হচ্ছি। আপনার দৃষ্টিতে কি মনে হয়, আমরা যদি এই চর্চাটি ধরে রাখতে পারি, এই করোনাকালীন সময় তো আমরা পেরিয়ে যাবই, মানুষের গড় আয়ু বৃদ্ধির ক্ষেত্রে এই চর্চাগুলো, এই চেষ্টা বা ইচ্ছাগুলো কতটা ভূমিকা রাখতে পারে? দেখুন, সারা পৃথিবীতে গত 12-15 বছর যাবৎ হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইনটা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, এবং ল্যান্সেট বা ইন্টারন্যাশনাল জার্নাল গুলা বিশেষ গুরুত্ব দিয়ে হ্যান্ড ওয়াশিং এর উপর, যে হাত ধোয়ার উপর যে রিসার্চ গুলো হচ্ছে, সেগুলি প্রকাশ করছে। এই জন্যই প্রকাশ করছে, দেখা গেছে যে সারা পৃথিবীর বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে, বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে, যদি আপনি প্রপার 2 হাত যদি সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড ধুয়ে নেন, তাহলে আপনি প্রায় 70% সংক্রমণ থেকে মুক্ত রাখতে পারবেন। এটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য। এবং এখানে আমরা যারা ইনভেলপ ভাইরাস নিয়ে অনেক বেশি কাজ করি, সেটা ইনফ্লুয়েঞ্জা, সেটা ইবোলা, সেটা নিপা, সেটা মার্স করোনা ভাইরাস, কিংবা সেটা SARS-CoV-2, এই কিংবা ইবোলা ভাইরাস, এই ভাইরাসগুলো হলো ইনভেলপ ভাইরাস, সেটা এইচআইভির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন এটা 90-এর দশকে যখন দেখা গেল যে ইনফ্লুয়েঞ্জার একটা প্যান্ডেমিক হতে পারে সামনে, এটা নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু করি, তখন আমরা দেখেছি যে হ্যান্ড ওয়াশিং হলো অনলি মেথড যেখানে আপনি সহজে ভাইরাসটাকে মেরে ফেলতে পারেন। এবং কিভাবে এটা সম্ভব, যে আমরা যখন এই ইনভেলপ ভাইরাস গুলোকে যে কোনো সাবান, বাংলাদেশে যত রকমের সাবান পাওয়া যায় সবগুলো দিয়ে, আমি তো বলি যে, মজা করে বলি যে, সাবান যত পচা হবে তত দ্রুত ভাইরাস মরবে, অর্থাৎ খারের উপর ডিপেন্ড করে। সো এই করলে যে ভাইরাসের যে ইনভেলপ, অর্থাৎ উপরে যে আবরণটা থাকে, সেটাতে যদি আপনি আঁচড় কেটেও দেন, তাহলে এই ভাইরাস আর আপনাকে ইনফেকশন করার ক্ষমতা রাখে না। এবং এই জন্যই সারা পৃথিবীতে এই যে সংক্রামক ব্যাধি, আপনি গত 20 বছর যাবত যদি দেখেন, যে আমাদের ইমার্জিং রিমার্জিং যে ডিজিজ গুলা হয়, তার মধ্যে অধিকাংশই জুনোটিক অরিজিন, এবং অধিকাংশই অ্যানিমাল থেকে মানুষে এসছে, এবং অধিকাংশই ইনভেলপ ভাইরাস। এই ভাইরাস গুলো দ্রুত সংক্রমণ করতে পারে এই জন্য, কারণ অধিকাংশই রেসপিরেটরি ট্র্যাক্টের ভাইরাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এখন আমাকে অনেকেই বলতো যে, তুমি যে এত হাত ধোয়ার কথা বলো, তাহলে এটা তো শ্বাস প্রশ্বাসের ভাইরাস, এটা রেসপিরেটরি ট্র্যাক্টের ভাইরাস, হাতের সাথে সম্পর্ক কি? আমরা দেখেছি বিভিন্ন গবেষণা সারা পৃথিবীতে দেখা গেছে যে, আপনি দিনে অসংখ্যবার, এটা পৃথিবীর সকল মানুষ করে, 2 হাত দিয়ে আমরা নাক মুখ চোখ স্পর্শ করি, অকারণে স্পর্শ করি, নিজে করে। আমরা নিজে হয়তো আমার খেয়ালও নাই আমি নাক মুখ স্পর্শ করছি, চোখ নাক মুখ স্পর্শ, অবচেতন মনেই এটি আসলে হয়ে যায়, এটা অবচেতন মনে হয়ে যায়। এবং সেগুলি যেহেতু মানুষের এই ব্যবহারিক পরিবর্তনগুলো খুব কঠিন আসলে, এবং সেটা যদি একটা বিপদে পড়ে মানুষ, তখন কিন্তু সহজে কিন্তু অ্যাডাপ্টেশন হয়ে যায়। আমরা যখন এক সময় বলি যে নাক মুখ ডেকে হাঁচি কাশি দিবেন, তখন বলে যে
আমার কাছে রুমাল নাই, আমার কাছে টিস্যু নাই। তখন আমি বলি, আপনি যে নাক মুখ ডেকে হাঁচি কাশি দিবেন, আপনার শাড়ির আঁচল আছে, আপনার ওড়না আছে, আপনার কাছে গামছা আছে, আপনার কাছে লুঙ্গি আছে, আপনি যেটা দিয়েই নাক ডেকে মুখ ডেকে হাঁচি কাশি দেন, তাহলে আপনার কাছ থেকে রোগটা ছড়াচ্ছে না। জি। তো এই যে এই অভ্যাসগুলা আমরা এক সময় ব্যাপক আকারে ক্যাম্পেইন করার চেষ্টাও করেছি। এখন তো বিপদে পড়ে আমরা সবাই মিলে প্র্যাকটিস করছি, তারও ভিতর কারো কারো আর ভালো লাগছে না, তারা এগুলি ছেড়ে দিতে চাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলি কখনোই ছাড়া যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছ থেকে আজকে উঠে এলো। দর্শক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, যারা শুনছেন আমাদের আজকের আলোচনা, তাদের বলছি পর্দায় দেখানো যে ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারেন, সেই সাথে আপনাদের জানতে চাওয়া কোনো প্রশ্ন আপনারা আমাদের করতে পারেন। ডক্টর জিহু হাসান, আপনার কাছে আরেকবার আসতে চাই। ডক্টর আলমগীর যেটি বলছিলেন আমাদের, যে আমাদের এই অভ্যাসটি থাকবে এবং পাশাপাশি আমরা ধরে রাখার চেষ্টা করব এই অভ্যাসগুলো, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ অনেক কিছু জানেন কিন্তু করেন না। আমি খুব ছোট্ট করে আপনার কাছ থেকে শুনতে চাই এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই ধরনের বিশ্ব মহামারী, আউটব্রেক, এপিডেমিক্স এর আগেও কিন্তু হয়ে গেছে, জি, এবং এগুলো সবগুলোই আচরণগত সমস্যা। তো এখানে আচরণ হচ্ছে যে এজেন্ট দিয়ে হয় ভাইরাসের আচরণ, মানুষের আচরণ এবং পরিবেশের আচরণ। সেই আচরণগুলাকে আসলে নিয়ন্ত্রণ করতে, প্রিভেন্ট করতে মানুষের আচরণটা একটু পরিবর্তন হলেই সব ঠিক হয়ে যেত। জি, এই অসংখ্য আচরণ ধন্যবাদ। বা সামাজিক প্রতিষেধক যারা ইউজ করেছেন, সেই দেশগুলো এখন সুবিধাজনক জায়গায় আছে। তাদের ইকোনমিক প্যারামিটার 5% 6% বেটার লাস্ট ইয়ার থেকে, অনেক সুবিধা। বাংলাদেশ সেই সুবিধাজনক জায়গায় অতি সহজে চলে আসতে পারে। জি, আর ভ্যাকসিন নিয়ে যত উচ্চ আশা, জি যে ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে দুজন চিকিৎসক রয়েছেন, তাদের সাথে আজকে ভ্যাকসিন নিয়েও কথা হবে, সেই সাথে আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো নিয়ে কথা হবে। আপনাদের দুজনকে সাথে নিয়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথেই থাকুন। ফিরছি শিগগিরই নিউজ 24 এর পর্দায়। দর্শক, শেষ হয়ে গেল বিরতির সময়। বিরতির পর আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার নিউজ 24 এর পর্দায়। আমাদের আজকের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর এবং সেই সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জিইউ হাসান। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন আমাদের দুই অতিথির কাছ থেকে, তারা আমাদের অভ্যাসের পরিবর্তনের কথা বলছিলেন। তারা বলছিলেন নানাভাবে আমাদেরকে এই করোনা ভাইরাসটিকে সাথে নিয়েই চলতে হবে এবং জীবন ধারণের প্রক্রিয়ায় যদি পরিবর্তন আমরা না নিয়ে আসি তাহলে হয়তো এটি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ঠিক এই সময় আপনাদেরকে বলছি, টিভি স্ক্রিনে দেখানো আছে একটি নাম্বার, সেই নাম্বারটিতে আপনারা টেলিফোন করে আমাদের আজকের অতিথিদের সাথে কথা বলতে পারেন। সেই সাথে আপনার কোনো প্রশ্ন, কোনো জানতে চাওয়া, কোনো ধরনের সংশয় থাকলে সেটি আমাদের আজকের দুই অতিথির কাছ থেকে আপনি জেনে নিতে পারেন। ডাক্তার এএসএম আলমগীর, আপনার কাছে আবারও আসতে চাই এই পর্বের শুরুতেই। আমরা আলোচনা করছিলাম আগে বিরতিতে যাবার আগে যে ঠিক এই সময় আমাদের করণীয় কি এবং আপনাদের দৃষ্টিভঙ্গিটি কি। পাশাপাশি এখন যেটি আপনার কাছ থেকে জানতে চাইছি যে আমরা আমাদের ইমিউনিটি বৃদ্ধির কথা বলছি, সেই সাথে আমরা বলছি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কিন্তু দেশের অর্থনীতিকে এগিয়ে নেবার জন্য আমাদের যে প্রক্রিয়ার মধ্য থেকে যেতে হচ্ছে, সেই প্রক্রিয়া আমরা তুলনামূলকভাবে অনেকখানি ধরে রাখতে পেরেছি। এখানে আপনাদের ভূমিকা অনেক, সেই সাথে আমাদের চিকিৎসকদের ভূমিকা অনেক। এই যে চিকিৎসকদের চেষ্টায় আমাদের এখনকার ভালো পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে এখনকার এই করোনার সময় চিকিৎসকদের ভূমিকা নিয়ে আপনি আসলে কি বলবেন? ধন্যবাদ। আসলে আপনি যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, জি, সারা পৃথিবীতে যেমন হয়েছে, বাংলাদেশও প্রথম দিকে আমরা সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতর ছিলাম, আসলে আমরা কতটুকু করব কতটুকু করব না। কিন্তু একটা পর্যায়ে এসে সারা পৃথিবীতে চিকিৎসকরা এবং স্বাস্থ্য কর্মী, যারা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকল কর্মীর কথাই আমি বলি, এবং সবাই মিলে, এবং সেটা বাংলাদেশেও আপনি দেখেন, এখন আমাদের করোনা হাসপাতালে প্রথম দিকে আমাদের যেখানে রুগী পাওয়া, হাসপাতাল নাই, সিট নাই, এত কিছু, এখন আমাদের শতকরা 60 ভাগ 80 ভাগ সিট খালি পড়ে আছে। এবং আমাদের যেটা হচ্ছে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, এবং আমাদের চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসকরা নিরলস কাজ করেন। আমরা যেহেতু থ্যাঙ্কলেস জবটা আমরা করি, সো
আমরা জানি মানুষ আমাদের প্রশংসা করবে না, কিন্তু আমরা আমি আমি অনেক অসংখ্য চিকিৎসকের সাথে আমার প্রতিদিন কথা হয়, সেটা ঢাকায়, ঢাকার বাইরে, এবং সেটা অধ্যাপক থেকে মেডিকেল অফিসার পর্যন্ত, এবং সবার যে আন্তরিক প্রচেষ্টা এবং সবাই যে চেষ্টাটা করে যে আমাদের যে কমিউনিটির চেষ্টায় আমরা যদি একটা মানুষেরও জীবন বাঁচাতে পারি, তাহলে কিন্তু আমরা যারা চিকিৎসক আমাদের জীবনে আর কিচ্ছু লাগে না। এটাই হলো আমাদের একমাত্র চাহিদা, এবং এই স্যাটিসফ্যাকশন নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। এবং সেইভাবেই এখন আপনি দেখেন আমাদের চিকিৎসা করতে গিয়ে আমাদের অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স মৃত্যুবরণ করেছে, আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, কিন্তু কোভিড ওয়ার্ডে কাজ করে কোভিডে আক্রান্ত হয়ে আবার ভালো হয়ে আবার যায় ওয়ার্ডে কাজ করছে এবং হাসপাতালে কাজ করছে। এবং এটা হলো যে অভূতপূর্ব, এবং কিচ্ছু নাই যে একটা নির্দিষ্ট কোনো মেডিসিন নাই। আমরা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি, এবং আমরা সারা পৃথিবী যা যা করার চেষ্টা করছে সেগুলি করে যাচ্ছি। আমাদের কারোবারে অনেক ইনোভেশনও আছে এবং সেগুলি করেই, কিন্তু একটা এই হলো চিকিৎসকদের কাছে অস্ত্র হলো যে চিকিৎসক নিজের মানসিকতাটা, যে দৃঢ় মনোবলটা রোগীর ভিতর সঞ্চারিত করে, এবং আমাদের যেই লক্ষণ ভিত্তিক চিকিৎসাটা সেটা দেওয়া, এবং কোথাও কোথাও আমরা কিছু ক্লিনিক্যাল ট্রায়ালের ড্রাগ ইউজ করছি, এবং সেটা করে এই যে কিচ্ছু নাই, প্রথম থেকেই আমরা জানি কোনো চিকিৎসা নাই, কিন্তু সেটার সাথে যুদ্ধ করে করে, এবং আমরা দেখবেন যে বাংলাদেশে আমাদের কেস ফ্যাটালিটি অত্যন্ত কম, 1.45, কিন্তু এটা একটা না হলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। এবং আমি একটা কথা বারবারই বলি, আমাদের নানাবিধ কথা বিভিন্ন সমাজের বিভিন্ন সময় মানুষ আমাদেরকে বলে, আমি আমি আমরা যারা ডাক্তার হিসেবে এই চিকিৎসা পেশায় আমরা যারা আছি, আমরা আসলে প্রত্যেকে আপনার চেষ্টা করি যে আমি যে রুগীটাকে নিয়ে ডিল করছি সেই রুগীটা কোনোভাবেই যেন খারাপ হতে না পারে, মৃত্যু তো প্রশ্নই ওঠে না, এবং এই একটা জীবন বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। এবং আমরা সেলুট টু বাংলাদেশে আমাদের এই সকল চিকিৎসক ভাই বোনেরা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের, যে এখনো নিরলস ভাবে আমরা কাজ করে যেতে পারছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কথার সূত্র ধরে একটি সম্পূরক প্রশ্ন, যেহেতু বিভিন্ন জায়গার চিকিৎসকের সাথে আপনার প্রতিনিয়ত অনেক চিকিৎসকের সাথে কথা হয়, তাদের সাথে কথা বলে কি মনে হয় যে দ্বিতীয় ঢেউ যেটি আসার সম্ভাবনার কথা আমরা বলছি, সরকার যেভাবে প্রস্তুতির কথা বলছে, সেই জায়গায় কতখানি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি? দেখুন, এখন তো আমাদের মানে যে আমরা 10 মাস একটা জিনিস হ্যান্ডেল করে আমাদের অভিজ্ঞতাও প্রচুর হয়েছে। সো আসলে দ্বিতীয় ঢেউ যেটা হয় যে রোগীর সংখ্যা হয়তো অনেক বাড়বে, যেটা আপনি ইউরোপে দেখেছেন, বাড়তে পারে নাও বাড়তে পারে। পৃথিবীর অন্যান্য দেশে যেটা দ্বিতীয় ঢেউ শীতের কথা বলে, সেই শীতের সাথে আমাদের অনেক মিল নাই, কিন্তু শীতকালে যেহেতু আমাদের শীতকালীন অনেকগুলো অসুখ আছে, সেটার সাথে যদি করোনা যোগ হয় তাহলে এটা জটিলতা তৈরি হতে পারে। এবং এইটার জন্য আমাদের চিকিৎসকরা সর্বোত্তভাবে প্রস্তুত আছে, এবং আমরা সারা দেশে সকল জেলা উপজেলা পর্যায়ে আমাদের এই ইনস্ট্রাকশন গুলো অলরেডি চলে গেছে, কিছু যাচ্ছে, এবং যেখানে যেটা প্রয়োজন সেই প্রস্তুতিটা আমরা নিয়ে রাখছি এখন। জি, এখন আসলে আমরা ধন্যবাদ আপনাকে ডক্টর জিও হাসান। যেটি তার কাছ থেকে আমরা শুনছিলাম যে চিকিৎসকরাও কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে রাখছেন যাতে করে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আপনার কাছে একটু আসতে চাই যে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা আমরা রোজ রোজ বলছি, বয়স্ক মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলছি, এই মুহূর্তে আসলে খাদ্যাভ্যাসের কতটা গুরুত্ব রয়েছে আপনি যদি দর্শকদের বলতেন। ধন্যবাদ। দেখুন, যে কথাটা খাদ্যাভ্যাসে আসার সাথে সংযোগ রেখে আসছি, খাদ্যাভ্যাসে যেটা এই মুহূর্তে বেশি কথা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ঢেউ বা সামনের ঝুঁকি, তো এগুলোর জন্য যে কাজটা করা দরকার এই মুহূর্তে, আমরা এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে আরো কম্প্রিহেন্সিভলি, আরো ব্যাপকভাবে প্রিভেনশনের কাজগুলো সমন্বয় করে পরিচালনা করা উচিত। আর ক্লিনিক্যাল যে কাজগুলো, হসপিটালে সার্ভিস যেটা, সেইটা কিন্তু আমাদের ডক্টররা ইতিমধ্যে অনেক কনফিডেন্ট, অনেক কম্পিটেন্ট, এবং যে কোনো দেশের ডক্টরের সাথে কম্পেয়ারেবল, এইটা নিয়ে একদম নিশ্চিত থাকতে পারে। আমাদের দেশে ডাক্তাররা অনেক ভালো করতেছেন, চিকিৎসার ক্ষেত্রে। শুধু ডাক্তার না, মানে চিকিৎসা সেবকরা যেমন, সেই জায়গায় সমস্যা নাই। এখন যে ঝুঁকিটা আমাদের আছে, সেই ঝুঁকিটার মেইন কারণটা হলো, দেখেন, প্রায় 82% হলো লক্ষণ ছাড়া করোনা পেশেন্ট,
ঢাকা শহরে আমাদের সমাজে বিচরণ করছে। 82% লক্ষণবিহীন করোনা রোগী ঘুরে বেড়াচ্ছে আপনার আশেপাশে, আমাদের আশেপাশে, সবার আশেপাশে। এখন আমরা যদি সচেতন না হই, আবার যদি অন্যান্য কারণগুলা, এই যে টেম্পারেচার ফল করা বা ডক্টর আলমগীর ভাই আরেকটা কথা বললেন যে দেখেন ডেঙ্গিতে আমাদের এক কলিগ, আমার এক ছাত্র ডক্টর সুমন মারা গেল, আরো কয়েকজন আক্রান্ত হয়ে আছে, হ্যাঁ, হিমোরেজিক ডেঙ্গি। আবার দেখেন এই যে ঠান্ডা জনিত অনেকগুলো ভাইরাস ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ধরনের এগুলো তো শীতের সময় বাড়ে, এবং ট্রান্সমিশনও যদি বাড়ে তখন কিন্তু রোগীর সংখ্যা কি পরিমাণ বাড়বে, এইটা আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আমিও এপিডেমিওলজিস্ট, ডক্টর আলমগীরও এপিডেমিওলজিস্ট, এবং দুইজন আমরা একই প্ল্যাটফর্ম থেকে, একই মেডিকেল কলেজে নিশ্চিত করে বলছি অবস্থা খারাপ হয়ে যাবে যদি প্রিভেন্টিভ টেকনিক গুলো, প্রিভেনশনের অ্যাপ্রোচ গুলো আমরা খুব জোরালো ভাবে পালন। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, নো মাস্ক নো সার্ভিস, এটা ইমিডিয়েটলি করতে হবে। এখন আসেন যে ইমিউনিটি যদি বাড়ানো যায় খাদ্য অভ্যাসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ভিটামিন ডি বাংলাদেশের মানুষের জন্য এটা একটা ক্রনিক প্রবলেম। ভিটামিন ডি এর ঘাটতি কিন্তু ইমিউনিটির সাথে সাংঘাতিক জড়িত। জিঙ্ক, এই ব্যাপারগুলো মানে সবাই জোর দেওয়া উচিত। জি, ডক্টর জিয়া হাসান, আপনাকে ঠিক এই জায়গাটিতে আমি একটু থামিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাকে বলছি আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা ঠিক এই জায়গা থেকে আবারও শুরু করব। দর্শক যারা যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে নিউজ 24-এর পর্দায়, তাদেরকে বলছি আমাদের সাথে থাকুন। ফিরে এসে আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং সুস্থ থাকার আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব আমাদের আজকের দুই অতিথির সাথে। ছোট্ট একটি বিরতি। দর্শক বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজ 24-এর পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাস, এবং প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের এই আয়োজনে আমরা প্রতিনিয়ত যে ফোনগুলো পাই সেই ফোনগুলোর একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে ভ্যাকসিন কবে আসছে, বাংলাদেশে ভ্যাকসিন সহজলভ্য হবে কিনা, বাংলাদেশের সব মানুষ ভ্যাকসিন পাবে কিনা। এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে উঠে আসা প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমি শুরুতেই ডক্টর জিয়া হাসান আপনার কাছে আসতে চাইছি। বিরতিতে যাবার আগে আপনাকে ঠিক একটি জায়গায় আমি দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে আমাদের সামাজিক প্রয়োজনগুলো, সামাজিক দক্ষতাগুলো, সেই সাথে আমরা কিভাবে আরও ভালো থাকতে পারি সেই প্রসঙ্গে আমরা ঠিক সেই জায়গা থেকে আবারও শুরু করছি। দেখুন, এদেশের ইতিহাস হচ্ছে যে কোনো মহামারীতে বাংলাদেশ কিন্তু ভালো করে আসছে। আপনি যদি সেই জল বসন্ত, গুটি বসন্ত, কলেরা এপিডেমিক্স, আমাদের দেশের বড় বড় এপিডেমিক্স কথা আসেন, সেগুলাতে কিন্তু বাংলাদেশ অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছে। এবং এই কোভিড-19-এও যতটুকু করেছে, থ্যাঙ্কস গড, ইজ ওয়ান্ডারফুল পজিশন। শুধুমাত্র এখন যদি প্রতিটি মানুষ আমরা এই জিনিসটা বুঝতে পারি যে সমাজে 82% যারা করোনা রোগী তাদের কোনো লক্ষণ নাই, কিন্তু তারা ট্রান্সমিট করতে পারে, তো কি করে আমি মাস্ক ছাড়া সেখানে যাই? আপনার ভ্যাকসিন তো আসবে, ভ্যাকসিন দিতেও তো এত পপুলেশনের একটা সময় লাগবে, তাই না? তো ভ্যাকসিন দিতে তো 3 থেকে 5 বছর সময় লাগবে। 3 থেকে 5 বছর তো আমাদের অস্তিত্ব থাকবে না যদি ভ্যাকসিনটা 100% কার্যকারী হয়। কিন্তু এখন যে ন্যাচারাল গড গিফটেড ভ্যাকসিন, এটা আপনার নিজের মধ্যে আছে, আপনার সচেতনতা, যে আপনি যেহেতু শ্বাসের মাধ্যমে এটা আক্রান্ত হন, তো আপনি মাস্কটা, বাইরে গেলে মাস্কটা প্রপারলি পরেন, আপনি একজন থেকে আরেকজন একটু ধৈর্য ধারণ করে একটু দূরে থাকেন, এবং মাস্ক না নিয়ে আপনার কাছে কেউ সেবা চাইলে তাকে দিবেন না, সেবা কথা বন্ধ। তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেই কালচারটা চলে আসবে, যেটা ভিয়েতনামে চলে আসছে, যেটা থাইল্যান্ডে চলে আসছে, যেটা চায়নায় চলে আসছে, যেটা জাপানে চলে আসছে, পৃথিবীর অনেকগুলো দেশে চলে আসছে। যে দেশগুলো সেগুলোর অ্যাডভান্টেজ নিচ্ছে, এখন তাদের অর্থনৈতিক এক্সপোর্ট বেড়ে গেছে, তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এবং মাস্কটাকে এখন আমাদের জীবন ধারণের মধ্যে এইটাকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জায়গাটা নিয়ে
জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই কথাগুলো শুনে আমাদের এই মুহূর্তে টিভি পর্দায় যে দর্শকরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, তারা অন্তত সিদ্ধান্ত নেবেন যে এখন থেকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ছাড়া কেউ এলে তাকে তারা সেবা দেবেন না। আশা করি সেই সিদ্ধান্ত আমাদের দর্শকরা নেবেন। ডাক্তার এএসএম আলমগীর, আপনার কাছে আসতে চাই। ভ্যাকসিন নিয়ে নানা ধরনের প্রশ্ন আমাদের দর্শকদের, আমাদের মানুষের মনে। এই ভ্যাকসিনের উত্তরগুলো আসলে কোথায় আমরা খুঁজে পাবো? কতদিন লাগতে পারে ভ্যাকসিন আসতে? সেটি সর্বজনের জন্য হবে কিনা? কতটা উপকারী হতে পারে? সত্যি সত্যি কি আমাদের প্রাণ বাঁচবে কিনা? সেই প্রশ্ন আপনার কাছে। সারা পৃথিবীতে আসলে অসংখ্য মানুষ গবেষণা করছে অসংখ্য ভ্যাকসিন নিয়ে। তার মধ্যে 11টি ভ্যাকসিন এখন ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, যেটা অর্থাৎ মানুষের অধিক সংখ্যক মানুষের প্রয়োগ করে দেখা হচ্ছে যে এটা আসলে কতটুকু কাজ করে এবং এটা কতটুকু সেফ। তো ভ্যাকসিনের এই তৃতীয় পর্যায়ের যেটা জিনিস হলো যে এফেক্টিভনেস এবং সেফটি দুটো দেখা হয়। এখানে যদি এবং সারা পৃথিবীতে দেখা গেছে যে এই ক্লিনিক্যাল ফেজ 3 তে এসে 10 থেকে 30% সাকসেস হতে পারে। সো তাহলে প্র্যাকটিক্যালি হওয়া উচিত ছিল সারা পৃথিবীর এই পর্যন্ত ভ্যাকসিন গবেষণা অনুযায়ী এই 10টা-11টা ভ্যাকসিন থেকে 3টা বা 4টা ভ্যাকসিন হয়তো মানুষের ব্যবহারযোগ্য হবে একটা সময়। কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই 11টি হয়তো ব্যবহারযোগ্য করার একটা প্রয়াস হচ্ছে। সো এখানে ভ্যাকসিনে বিজ্ঞান যেমন হবে, ভ্যাকসিনের পলিটিক্যাল সায়েন্সটাও হবে। সো এখানে আমি বলি সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স দুটো আলাদা করতে হবে। সো পলিটিক্যালি যেই ভ্যাকসিন গুলো হবে সেই ভ্যাকসিন গুলো বাংলাদেশ নিবে না, এবং আমরা একদম স্পষ্ট করে বলতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি কোনো ভ্যাকসিনকে স্বীকৃতি দেয়, শুধু সেই ভ্যাকসিনটাই বাংলাদেশের মানুষের উপর প্রয়োগ করার জন্য বাংলাদেশ গ্রহণ করবে। এখন এটার জন্য অনেকগুলো প্রচেষ্টা আছে। সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাবি যেটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, সেফটি, গেটস ফাউন্ডেশন এবং ডব্লিউএইচও সদস্যরা মিলে কোভ্যাক্স নামে একটা ফ্যাসিলিটিস তৈরি করেছে। এখানে পৃথিবীর 160টির বেশি দেশ অলরেডি জয়েন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর প্রায় সকল বড় দেশ এখানে জয়েন করেছে, এবং সেখানে একটা প্রচেষ্টা চলছে সারা পৃথিবীর মানুষ যেন কোনো যদি একটা এফেক্টিভ ভ্যাকসিন হয়, সেই ভ্যাকসিনটা সারা পৃথিবীতে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ কোনো দেশ ভ্যাকসিন ছাড়া থাকবে না। এবং প্রাথমিক পর্যায়ে যেটা গ্যাবির এখন পর্যন্ত প্ল্যান, সেটা হচ্ছে যে 3% লোককে প্রথম সারা পৃথিবীর মানুষকে ভ্যাকসিনেশন করা হবে, এবং এই 3% পড়বে ফ্রন্টলাইন ওয়ার্কাররা, অর্থাৎ সেখানে ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা থাকবে, যেমন আমাদের পুলিশ আছে, আর্মি আছে, যারাই আমাদের ফ্রন্টলাইনে কাজ করে এরকম। সো পরবর্তী পর্যায়ে টার্গেট হলো এটাকে 20% পর্যন্ত উন্নীত করা, অর্থাৎ আমরা যদি গ্যাবি বা ডব্লিউএইচওর এই প্রচেষ্টা থেকে ভ্যাকসিন পাই, সেই ভ্যাকসিনের পরিমাণ হবে প্রায় 3.5 এবং এটা যদি দ্বিতীয় ডোজ দিতে হয় এবং অধিকাংশ ভ্যাকসিন এখন যেগুলি টেস্টেড হচ্ছে সেগুলিতে 21 থেকে 28 দিনের ভিতর আপনাকে দ্বিতীয় ডোজ দিতে হবে, তাহলে আমাদের আরো 3,50,00,000 ভ্যাকসিন লাগবে। সারা পৃথিবীতে একযোগে যদি 20% পপুলেশনকে আমরা প্রথম বছর ভ্যাকসিনেশন করতে চাই, তাহলে আপনি দেখেন কি পরিমাণ কর্মকাণ্ড সারা পৃথিবীতে করতে হবে। শুধু এগুলি সবগুলো ইনজেক্টেবলস, আপনাকে সিরিঞ্জ তৈরি করতে হবে, সাথে এগুলির এক একটার কোল্ড চেইন এক রকম ভাবে মেনটেনেন্স করতে হয়, তাহলে আপনাকে কোল্ড চেইন ম্যানেজমেন্টটা করতে হবে। আপনাকে ডিস্ট্রিবিউশনের জন্য সারা দেশে সমভাবে একইভাবে ক্যাম্পেইন করার জন্য ডিস্ট্রিবিউশন করতে হবে। এগুলি করার জন্য আমরা হিসাব করে দেখেছি সারা পৃথিবীর এই যে আমরা 7.5 বিলিয়ন পিপল, আমরা যদি অধিকাংশকে ভ্যাকসিনেশন করতে চাই প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। আমি খুশি হতাম, এবং আমার বন্ধু বান্ধব যারা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন নিয়ে গবেষণা করে, অনেকেই মডার্নার সাথে জড়িত বা জনসন জনসনের সাথে জড়িত, অক্সফোর্ডের সাথে জড়িত, আমি বলি যে এই ভ্যাকসিন দিয়ে প্যান্ডেমিকের জন্য হবে না, আমাদের এরকম একটা সহজলভ্য ভ্যাকসিন দরকার যেটা ওরাল পোলিওর মতো আমি মুখে দিয়ে দিব, তাহলে আমি 1,000 মানুষকে ভ্যাকসিনেশন করে অথবা রেজাল্ট তৈরি করে দেব। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের একদম উচ্চ পর্যায়ে একটি কমিটি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, এবং মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সেটার প্রধান উপদেষ্টা,
এবং বিভিন্ন সেক্টরের লোকজনকে নিয়ে, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে, এটা আমাদের একদম মন্ত্রণালয় পর্যায়ে কমিটি, আমাদের ডিজি পর্যায়ে একটা কমিটি আছে। এবং আমরা যেটা এখন বর্তমানে খুব জোরে সোরে করছি সেটা হচ্ছে যে প্যান্ডেমিক ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানটা। কারণ এইটা হলো যে গাভিতে অ্যাপ্লিকেশন করতে হলে তার একটা প্রথম শর্ত আপনাকে একটা ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান, এবং সেখানে আমরা বিস্তারিত কিভাবে কত ভ্যাকসিন লাগবে, কোন পপুলেশনটা আগে পাবে, প্রায়োরিটাইজেশন করছি আমরা, প্রোগ্রামটা করছি। কোল্ড চেইন ম্যানেজমেন্ট করতে হলে আমাকে কোথায় কোথায় কি কাজ করতে হবে সেটা করছি, এবং আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এবং পৃথিবীর সকল ভ্যাকসিন যেগুলি মোটামুটি তৃতীয় পর্যায়ে আছে সবগুলোর সাথে মোটামুটি ভাবে আমরা সবগুলোর খোঁজ খবর রাখছি। কোনটার অ্যাডভার্স এফেক্ট হইলো, কোনটাতে ইন্টারনাল কোনো কমিউনিকেশন আছে কিনা, আমরা সবগুলোই রাখছি। কারণ আমরা চাই যে বাংলাদেশের নাগরিকরা যদি ভ্যাকসিন পায়, যেটা সবচেয়ে সেফ এবং এফেক্টিভ ভ্যাকসিন হয়, সেই ভ্যাকসিনটাই যেন বাংলাদেশে আসে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এস এম আলমগীর। আমাদের আরও অনেক কিছু শোনার ছিল, আরও অনেক কিছু জানার ছিল আপনাদের দুজনের কাছ থেকে, কিন্তু সময় শেষ হয়ে গেছে, সময়ের সীমারেখা আমাদের কাছে পৌঁছে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দিয়ে অংশগ্রহণ করার জন্য। আবারও কথা হবে, আপনারাও ভালো থাকুন। সেই সাথে দর্শক যারা দেখছেন আমাদেরকে বা যারা দেখছিলেন এতক্ষণ, নিশ্চয়ই আজকের আয়োজন থেকে আপনারা নতুন কয়েকটি বিষয় পরিষ্কার ধারণা পেয়েছেন। আশা করছি সেভাবেই আপনারা চলবেন, সেভাবেই জীবনযাপন করার চেষ্টা করবেন, এবং অবশ্যই ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন, সাবান পানি দিয়ে হাত ধোবার চেষ্টা করবেন, যাতে করে নিজে এবং নিজের পরিবারের সবাই সুস্থ থাকে করোনাকালীন এই সময়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আবারও কথা হবে।